নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। আজ আমাদের যে আলোচনার যে বিষয় তা হলো ক্যান্সার। ক্যান্সার হলো কার্ডিওভাস্কুলার রোগের পর বিশ্বের দ্বিতীয় এমন একটি রোগ যার কারণে প্রত্যেক বছর বহু মানুষের মৃত্যু হয়ে থাকে। ভারতের ক্ষেত্রে ক্যান্সারগ্রস্ত রোগীরা বেশিরভাগই কম সচেতনতা একদিকে, অন্যদিকে দ্রুত রোগ নির্ণয় করতে পারেন না এবং একই সঙ্গে সঠিক পরিচর্যার অভাবের কারণে এই রোগ থেকে দ্রুত সুস্থতা লাভ করতে পারেন না। ব্লাড ক্যান্সার সচেতনতা দিবসে এই বিষয়ে আরো বিশদে জানতে এবং জানাতে আমি এই মুহূর্তে এই স্টুডিওতে স্বাগত জানাবো নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালের কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট ডক্টর পৌলমী বাসুকে। আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেনতে। আর আপনার কাছে প্রথম যে আমি প্রশ্নটা নিয়ে আসব সেটা হচ্ছে যে আমরা কিন্তু ক্যান্সার শুনলেই প্রত্যেকেই একটু ভয় পেয়ে যাই। সে কারণেই প্রথমেই যে প্রশ্ন সেটা হচ্ছে এই রোগটা ঠিক কি? ক্যান্সার হচ্ছে এমন একটা জিনিস যেটাতে হচ্ছে নর্মাল সেল একটা আনকন্ট্রোলভাবে বাড়তে থাকে এবং সেটার জন্যই কি হয়, এটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রকমের লক্ষণ দেখাতে শুরু করে। এটাই ক্যান্সার। আমাদের ওপিডিতে যখনই কোনো পেশেন্ট আসে, খুব স্বাভাবিকই এই ডায়াগনোসিসটার পরে প্রত্যেকেরই পায়ের তলা থেকে মাটিটা সরে যাওয়ার মতোই অবস্থা হয়। বিকজ আগামী কতদিন সে ট্রিটমেন্টটা নিচ্ছে বা কি কি হতে চলেছে, সব থেকে প্রথম প্রশ্ন তাদের যেটা থাকে, কতদিন পেশেন্ট বাঁচবে। তো এইগুলো নিয়েই নিশ্চয়ই এটা একটা অত্যন্তই ভয়ের ব্যাপার। কিন্তু এখন আমাদের নতুন অনেক রকম ট্রিটমেন্ট বেরিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের পক্ষে ক্যান্সার নিরাময় করাও অনেক সুবিধে হয়েছে। আচ্ছা ডক্টর বাসু, সেকেন্ড যে অর্থাৎ দ্বিতীয় যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে কিভাবে একটা মানুষ বুঝবেন যে তার ক্যান্সার হয়েছে, লক্ষণগুলো ঠিক কি? এটা হচ্ছে সম্পূর্ণই সাইট স্পেসিফিক। যদি তুমি সাইট স্পেসিফিক ধরে যদি আমরা দেখি, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পেশেন্ট জেনারেলি একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করে, কখনো তার বগলের মধ্যে কোনো রকম গ্ল্যান্ড ফুলে যেতে পারে। আবার যদি আমি লাং ক্যান্সারে যাই, তাহলে হচ্ছে পেশেন্টের একটা পারসিস্টেন্ট কাফ, মানে অনেক দিন ধরে তার একটা কাশির সাথে রক্ত আসছে, কখনো কখনো হাঁসের সমস্যা হচ্ছে। আবার যদি আমি অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি দেখি, যেটা আমাদের মেনলি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বলার দরকার, যে অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি মানে গল ব্লাডার ক্যান্সার, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এগুলোর ইনসিডেন্স মানে নিউ কেসের সংখ্যা কিন্তু প্রত্যেক দিনে দিনে বেড়ে চলেছে। তো সেক্ষেত্রে পেশেন্টের কী কী সিমটম আসতে পারে? একটা পেন অ্যাবডোমেন, একটা ভেগ পেন অ্যাবডোমেন, কিংবা বারবার ভমিটিং হচ্ছে, এই সমস্ত সমস্যা নিয়ে আসতে পারে। ওরাল ক্যাভিটির ক্যান্সার, সেক্ষেত্রে পেশেন্টের খেতে সমস্যা হচ্ছে, অনেকদিন ধরে একটা আলসার রয়েছে, এরকম বিভিন্ন। এটা সাইট স্পেসিফিক হয়, যে জায়গার ক্যান্সার সেই রকমের পেশেন্ট সেরকমের সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আচ্ছা, এই ক্যান্সার কি তাহলে বংশগত বলা যায় নাকি নয়? নিশ্চয়ই কিছু কিছু ক্যান্সার আছে যেটাকে আমরা বলে থাকি যে এটা ফ্যামিলি হিস্ট্রি আমাদের ভীষণভাবে দেখতে হয়। যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, যেমন কোলন ক্যান্সার, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার, এগুলো ডেফিনেটলি হেরিডিটারি, বিকজ এগুলোর ক্ষেত্রে আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা ভীষণ জরুরি। আচ্ছা, সেক্ষেত্রে কি কি পরীক্ষা করতে হবে যদি কারোর ক্যান্সার মনে হয়ে থাকে যে না তার হয়তো এরকম সিমটমস কিছু আছে, সেক্ষেত্রে পরীক্ষাগুলো কি কি প্রয়োজন? ক্যান্সারের ক্ষেত্রে আমরা নর্মাল যে টেস্টটা ভীষণভাবে দরকার, যে জায়গার ক্যান্সার সেই জায়গার একটা রেডিওলজিক্যাল ইমেজিং আমরা তিনটে ভাবে টেস্ট করি। একটা হচ্ছে কিছু রুটিন ব্লাড টেস্ট, সেই টেস্টগুলো আমাদেরকে প্রত্যেকবারই করতে হয়, বিকজ এই যে আমরা কেমোথেরাপি দেব বা যেগুলোই দেব সেগুলোতে ব্লাড কাউন্টগুলো রেগুলার বেসিসে কমতে থাকে। সো আমাদেরকে প্রত্যেকবারই কিছু রুটিন ব্লাড টেস্ট করতেই হয়। নর্মাল সিবিসি, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, কিছু টিউমার মার্কার আমাদের করতে হয়, যেটা আমরা ট্রিটমেন্টের পরে সেটা কতটা কমছে দেখে আমরা বুঝতে পারবো ট্রিটমেন্টে কতটা রেসপন্স হচ্ছে। আর যেটা মেন দরকার, রেডিওলজিক্যাল কিছু টেস্ট, যেমন কোনো কোনো ক্যান্সারের ক্ষেত্রে সিটি স্ক্যান দরকার হয়। পেটের ক্যান্সার যদি ওভারিয়ান ম্যালিগনেন্সি হলো, তাহলে একটা আমরা সিটি অ্যাবডোমেন করে থাকি, যে ডিজিজটা ঠিক কতটা, ডিজিজটাকে ডেলিনিয়েট করার জন্য যে ডিজিজটা কতটা জায়গা জুড়ে রয়েছে। নর্মালি আমরা পেট সিটি স্ক্যান করি বেশ কিছু ক্যান্সারে, সেটা দেখার কি কারণ না, পেশেন্টটার এই রোগটা কতটা ছড়িয়ে পড়েছে। বিকজ পুরো ট্রিটমেন্টটা ডিপেন্ড করে, মানে আইদার এটা ছড়িয়ে পড়লে আমাদের পুরো ট্রিটমেন্ট চলে যায় প্যালিয়েটিভ ইন্টেন্ট, আর যদি রোগটা না ছড়িয়ে যায় সেটাকে আমরা বলে থাকি র্যাডিক্যাল ট্রিটমেন্ট। তো এই বেসিক কিছু টেস্ট আমাদের করতেই হয়। আর যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে বায়োপসি। উইদাউট আ বায়োপসি আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি না। তো টিস্যু বায়োপসি, যেখানে টিউমারটা আছে সেটা থেকে একটা ছুঁচফুটিয়ে পরীক্ষা, এটা বেসিক টেস্ট, এইটুকু টেস্ট আমাদের করতেই হয়, তারপরে আমাদের ট্রিটমেন্ট স্টার্ট হয়। আচ্ছা, এই রিলেটেড কি কি স্ক্রিনিং প্রোগ্রাম রয়েছে?
ওভারঅল ক্যান্সারের যদি স্ক্রিনিং প্রোগ্রাম দেখি তাহলে ব্রেস্ট ক্যান্সারের কিছু স্ক্রিনিং নিশ্চয়ই আছে, যেমন ফ্যামিলিতে যদি ফ্যামিলি হিস্ট্রি যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা কিছু টেস্ট বলে থাকি, ম্যামোগ্রাফি বলে থাকি। সেটা কিছুই নয়, একটা বুকের এক্সরে করি আমরা, সেটা করে আমরা দেখি যে কোনো ডিজিজ সেখানে রয়েছে কিনা, কোনো টিউমার থাকলে সেটা ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে, অ্যাক্সিলাতে কোনো নোড আছে কিনা। আর বাকি হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রামে ব্রেস্টের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বলে থাকি, যে নর্মালি একজন মহিলা একটা স্পেসিফিক টাইমে মান্থে নিজে ক্লিনিক্যালি ব্রেস্টটাকে ইন্সপেক্ট করে দেখবেন যে ঠিক কোনো রকম কিছু লাম্প হাতে পাচ্ছে কিনা। এগুলোই স্ক্রিনিং প্রসিডিওর। প্রস্টেটের ক্ষেত্রে আমরা পিএসএ চেক করে থাকি। আর বাকি লাং ক্যান্সারের ক্ষেত্রে একটা লো ডোজ সিটি স্ক্যান আছে, সেটাকেও স্ক্রিনিং টুল হিসাবে অনেক সময় ইউজ করা হয়। এগুলোই আমাদের মোটামুটি। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে এখন প্যাপসমিয়ার টেস্ট হচ্ছে, তো এগুলোই নর্মালি স্ক্রিনিংয়ের জন্য ইউজ করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা শুরুতেই যে প্রোগ্রামের শুরুতেই আমরা যে বিষয়টায় আলোকপাত করছিলাম যে এক্ষেত্রে কিন্তু মানুষের প্রচন্ড ভয় রয়েছে, প্রচুর আতঙ্ক রয়েছে, সোশ্যাল স্টিগমাটাও রয়েছে। সে কারণেই কোথাও গিয়ে একটা মানুষ কিন্তু মনে করে যে এই ক্যান্সার হয়েছে মানেই সব শেষ। সেই ধারণা বদলাবার কি তাহলে এখন কিছু সময় এসেছে? একদম, বিকজ মানে মেডিকেল অনকোলজিস্ট হিসেবে এটা বলা ভীষণ দরকার। আমরা তো নিশ্চয়ই লড়াইটা করছি যাতে একটা পেশেন্টকে কিছুটা ভাবেও আমরা তার টাইম স্প্যানটা বাড়াতে পারি, তাকে একটা ভালো কোয়ালিটি অফ লাইফ দিতে পারি। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারের সাপোর্ট। পেশেন্টের রিলেটিভ এসে আমাদের ওপিডিতে যে প্রশ্নগুলো করে, ফার্স্ট হচ্ছে তাকে আলাদা করে রাখতে হবে কিনা। না, পেশেন্টের ক্যান্সার কিন্তু কোনো রকমভাবে ছড়িয়ে যায় না, মানে আমার থেকে আপনার বা আপনার থেকে আর একজনের ছড়াবে না। তো ভীষণভাবে যেটা দরকার যে মেন্টাল হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল হেলথ। আপনার কেমোথেরাপি তখনই কাজ করবে যখন বাড়ির লোকের ফুল সাপোর্ট তার সাথে রয়েছে। মানসিকভাবে তাকে যত আপনি স্ট্রং করতে পারবেন তত সে পুরো ট্রিটমেন্টটা নিতে পারবে, যেটা ভীষণ দরকার। ওপিডিতে এই প্রশ্নগুলো আমরা সবসময় শুনি যে ম্যাডাম মাকে কি একই ঘরে রাখতে পারবো? সুতরাং এগুলো কিন্তু খুব ভয়ের প্রশ্ন। এরকম কিচ্ছু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং তাদের সঙ্গে থাকুন। তাদের এই যে কেমোথেরাপির যে সাইকেলগুলো যেভাবে তারা নিচ্ছে সেটাকে আরো সহজ করে দেওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে কোথাও গিয়ে একটা রোগীরও তো অনেকটা মানসিকভাবে সে ভেঙে পড়তেই পারে। ভেঙে পড়ে না যদি সেই সাপোর্টটা তাকে বাড়ির লোক দেয়। ডেফিনেটলি দেখুন, ক্যান্সার আমরা যতই বলি টেবিলের এদিকে বসে প্রেসক্রিপশন করা আর টেবিলের ওদিকে দাঁড়িয়ে পেশেন্টের কে মানে কথা শোনা, দুটো কিন্তু ভীষণ আলাদা। আজকে আমি এদিকে বসে অনেক কিছু হয়তো বলতে পারি, বাট আজকে আমি ওইদিকে দাঁড়িয়ে কিন্তু ডেফিনেটলি, আর যদি আমার বাড়ির কারোর হয় সেই ভয়টা ডেফিনেটলি আসবে। কিন্তু এটুকু বলা যেতে পারে বর্তমানের যুগে দাঁড়িয়ে এত কিছু নিউ ট্রিটমেন্ট অপশন আমাদের হাতে এসেছে, যদি সঠিক সময় ধরা পড়ে আমরা নিরাময় করতে পারছি ক্যান্সারকে। আচ্ছা, সেক্ষেত্রে ডক্টর বাসু, মানে পরিবারের সদস্যদের কি করা উচিত? পরিবারের সদস্যের ক্যান্সার হয়েছে, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যদি কোনো রকম আনএক্সপ্লেইন কিছু আমার সিমটম দেখা দিচ্ছে, তো সবার আগে যেটা মনে করতে হবে আমাকে একজন অনকোলজিস্টের পরামর্শ নিতে হবে। বিকজ আমরা না খুব লেট স্টেজে পেশেন্টকে পাচ্ছি, এবং ওই অ্যাডভান্স স্টেজে পেয়ে তখন আমাদের কাছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট ছাড়া আর কিছু অপশন থাকে না। আমরাও শোনাতে চাই যে আপনি পুরো রোগমুক্ত হবেন, কিন্তু আমাদেরও হাতে অপশন লিমিটেড। তো এটা সমস্ত বাড়ির লোকের দরকার, ইভেন পেশেন্টেরও দরকার, যে যখন আমি কোনো রকমই কিছু একটা আনএক্সপ্লেইন কিছু একটা সিমটম দেখছি তখন আমি অন্তত খারাপটাকে রুল আউট করার জন্য হলেও একজন অনকোলজিস্টের পরামর্শ নিই, যাতে রোগটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ধরা পড়ে এবং আমরা ট্রিটমেন্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের দর্শকরাও নিশ্চয়ই কোথাও গিয়ে জানতে পারবেন যে এই রকম ধরনের রোগীর যাদের ক্যান্সার হয়েছে তাদের ডায়েট চার্টটা ঠিক কী থাকবে? হ্যাঁ, এটাও একটা মানে খুব ভালো প্রশ্ন করেছেন, বিকজ পেশেন্টের রিলেটিভের এটা ভীষণ প্রশ্ন। প্রত্যেকে এসে কথা বলেন যে ম্যাডাম কি খাওয়াবো, টক খেতে পারবে? এটা বলছি এই রেসপেক্টে, বিকজ সমস্ত কিছু খেতে পারবে। একটা জিনিস ভীষণভাবে মনে রাখতে হবে, আমরা কেন কিছু খাবার খেতে বারণ করি, বিকজ এই যে কেমোথেরাপি দিয়ে আমরা ডিল করছি সেগুলোতে কি হয়, ব্লাড কাউন্টটা কমতে থাকে। এবার টোটাল ডাব্লিউবিসি কাউন্ট যদি কমতে থাকে তাহলে সেগুলো আমাদের ইনফেকশনের এগেনস্টে একটা ক্ষমতা দেয়, সেটা চলে যায়। তো যখন এই কাউন্টটা কমছে তখন তাকে অনেক বেশি সাবধানতা নিতে হবে। কাটা ফল খাওয়া যাবে না, কিন্তু ডেফিনেটলি বাড়ির সমস্ত রকম খাবার সে খেতে পারবে। আচ্ছা, এই রোগগ্রস্ত মানুষদের কি এক্সারসাইজ করা উচিত বা ডেফিনেটলি ভীষণ দরকার। ইভেন আমি বলবো রেগুলার এক্সারসাইজ, যোগা, মিউজিক থেরাপি এগুলো যদি করানো যায়, ইভেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটুকু বলছে 86 ইভেন 90 ইয়ার্সের পেশেন্ট এসে আমার কাছে কেমো নিয়ে যাচ্ছে, শুধুমাত্র কিন্তু তার কিছুটা মেন্টাল সাপোর্ট
কিছুটা এই যোগা, রেগুলার এক্সারসাইজ আর তার বাড়ির লোকের সাথে। একেবারে। আর তার পাশাপাশি ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসাটা ঠিক কি? চিকিৎসা বলতে 3 রকমের ট্রিটমেন্ট হয়। এক হচ্ছে সার্জারি, মানে পুরোটা অপারেশন করে টিউমারটা বাদ দেওয়া। এক হয় কেমোথেরাপি। এবার সেক্ষেত্রে বলি, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি কি করি, টিউমারটা যদি খুব বড় থাকে আমরা ইনিশিয়ালি তাকে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে থাকি। মানেটা কি, কিছুই না, অপারেশনের আগে কিছু সাইকেল কেমোথেরাপি দিয়ে টিউমারটা যদি এত বড় থাকছে সেটাকে কিছুটা ছোট করছি, মানে আশপাশের স্ট্রাকচার থেকে ওটা ছোট হয়ে এলো, দেন সেটাকে কেটে বার করছি। তাহলে সুবিধে কি হলো, টিউমারটা পুরোটা বার করাও সম্ভব হলো, ওখানের অংশতে টিউমার পড়েও থাকলো না। এবং তারপরে আমরা কি করি, কিছু অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিচ্ছি যাতে রোগটা আর কোনোভাবেই ফেরত না আসে। তো কেমোথেরাপি একটা ট্রিটমেন্ট অপশন, সার্জিক্যালি একটা অপশন রয়েছে, রেডিওথেরাপি দিয়েও ক্যান্সারের বেশ কিছু ট্রিটমেন্ট হয়, যেখানে আমরা রেডিয়েশন দিয়ে ক্যান্সারকে মানে নিরাময় করতে পারি। আর বাকি কিছু বর্তমানে যেগুলো নতুন অ্যাপ্রোচ, যেগুলোতে কিছু ইমিউনোথেরাপি আমাদের এসছে, কিছু টার্গেটেড থেরাপি রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কিছু ওরাল ট্যাবলেট রয়েছে, যেটা আমরা অনেক এজেও যদি ডায়াগনোজ হয় সেক্ষেত্রেও কিন্তু পেশেন্ট সেই ট্রিটমেন্ট নিতে পারছে এবং খুব সুন্দরভাবে তাদের একটা ভালো কোয়ালিটি অফ লাইফ থাকছে, তাদের ওভারঅল সার্ভাইভাল অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে কি তাহলে কি বলা যায় যে ক্যান্সার নিরাময়যোগ্য? ক্যান্সার নিরাময়যোগ্য তখনই যখন আপনি সঠিক সময়ে পেশেন্টকে আমাদের কাছে নিয়ে আসছেন, সঠিকভাবে ডায়াগনোজ করতে পারছেন। সুতরাং যে যে সিমটমগুলো বলা হচ্ছে সেই সিমটমগুলো মাথায় রাখতে হবে। যদি কোনো রকম এরকম সিমটম দেখছেন, অবশ্যই একজন অনকোলজিস্টের পরামর্শ নিন। ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা শুরু করতে পারি, নিশ্চয়ই এটা নিরাময়যোগ্য। আর যদি পেশেন্টের দেখা গেল রোগটা ছড়িয়েও গেছে, তাহলেও একটা কথা বলে রাখি, তাহলেও এখন বর্তমানে আমাদের হাতে এত কিছু ট্রিটমেন্ট অপশন, টার্গেটেড থেরাপি, ওরাল ড্রাগ, আমরা অ্যাটলিস্ট কোয়ালিটি অফ লাইফ অনেক দিনভাবে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ভালো থাকতে পারে। সুতরাং আশ্বাস নিশ্চয়ই দেওয়া যাচ্ছে। একেবারেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে ডক্টর বাসু, আপনাকে অবশ্যই ধন্যবাদ আমাদের এই ডাক্তার বলছেন অনুষ্ঠানে থাকার জন্য। অর্থাৎ ডক্টর বাসু যে কথাটা বলছিলেন যে আমাদের এই যে ক্যান্সার সংক্রান্ত যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, তার জন্য কিন্তু আমরা হয়তো আগে থেকেই অপ্রস্তুত থাকি, কিন্তু তারপরে যখনই একটি যে কোনো ডক্টরের, অর্থাৎ অনকোলজিস্ট, উনি যেমনটা বললেন যে অনকোলজিস্টের যখনই আমরা পরামর্শ নিই, তারপরেই কিন্তু আমরা বুঝতে পারি যে সত্যি এই রোগটা থেকে কিন্তু বেরিয়েও আসা যায়। ধন্যবাদ আপনাকে ডক্টর বাসু আমাদের সঙ্গে আলোচনায় এতক্ষণ থাকার জন্য। নমস্কার। অনুষ্ঠানের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এইচ নারায়ণা হসপিটালের কনসালটেন্ট হেমাটো অনকোলজিস্ট এবং একই সঙ্গে বিএমটি ফিজিশিয়ান ডক্টর সৌম্য মুখার্জি। সৌম্য মুখার্জি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠানে। আপনার কাছেও আমার যে প্রথম প্রশ্ন থাকবেই অবশ্যই, যে ব্লাড ক্যান্সার শুনলেও কিন্তু মানুষের ভয়, ভীতি বা বলুন আতঙ্ক, সেটা কিন্তু প্রচণ্ড হয়েই থাকে। সেক্ষেত্রে ব্লাড ক্যান্সারটা ঠিক কি? ব্লাড ক্যান্সার হচ্ছে শরীরের যে কোনো জায়গায় যখন ক্যান্সার হয়, আমাদের যে কোষগুলো বা সেলগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে, তেমনি ব্লাডের, রক্তের যে কোষগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে, তখন তাকে আমরা বলি হচ্ছে ব্লাড ক্যান্সার। তো এই ক্যান্সার যেমন আমাদের যে শরীরে যে রক্তের যে অস্থি মজ্জা, সেখান থেকে তো রক্ত তৈরি হয়, তারপরে সে বাইরে আসে। তো এই অস্থি মজ্জার মধ্যে থেকেই যদি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় তার কোষগুলো, তাকেই আমরা ব্লাড ক্যান্সার বলি। আচ্ছা ডক্টর মুখার্জি, সেক্ষেত্রে ব্লাড ক্যান্সারের কি কি প্রকার রয়েছে? হ্যাঁ, ব্লাড ক্যান্সারটা একটি ব্রড টার্ম। ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া যেটা আমরা বলে থাকি, ব্লাড ক্যান্সারকে আমরা ব্রডলি যদি ভাগ করতে পারি তাহলে 3টি ভাগে মেনলি ভাগ করতে পারি। এক হচ্ছে লিউকিমিয়া, 2 হচ্ছে লিম্ফোমা, 3 হচ্ছে মাল্টিপল মায়োলোমা। লিউকিমিয়া মানে হচ্ছে যেটি ব্লাড ক্যান্সার, এবং এটিও আবার 2টি ভাগে ভাগ হয়, অ্যাকিউট এবং ক্রনিক, এবং লিম্ফোমা এবং মাল্টিপল মায়োলোমা। এই 3টি হচ্ছে মেনলি ক্লাসিফিকেশনস হচ্ছে রক্তের ক্যান্সারের। সেক্ষেত্রে ডক্টর মুখার্জি, আরও যে একটা প্রশ্ন অবশ্যই এর পরে থাকে, যে এই ব্লাড ক্যান্সারও কি বংশগত? ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আমি বলতে পারি মেজরিটি ক্ষেত্রে সেরকম কোনো আমাদের বংশগত বা সেরকম কিছু আমরা প্রভাব পাই না। কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে ডেফিনেটলি, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে হয়তো কিছু রোল আছে জিনের বা বংশগতভাবে, কিন্তু মেজরিটি ক্ষেত্রে কোনো রোল নেই সেরকম। আচ্ছা, আর ব্লাড ক্যান্সার হলে মানুষ প্রাথমিকভাবে কিভাবে বুঝবেন যে তাদের ব্লাড ক্যান্সার হয়েছে বা তারা সেই রোগে আক্রান্ত হয়েছে? এক্স্যাক্টলি, এটা আমি একটু ভাগ করে বলি আপনাকে। প্রথম যদি হচ্ছে যে ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া, এটি আমি আগেই বলেছি যে অ্যাকিউট এবং ক্রনিক 2টি ভাগে হতে পারে। অ্যাকিউট মানে আমরা সবাই জানি যে রোগটি খুব দ্রুত প্রকাশ পাচ্ছে, যেমন রোগীর জ্বর আসছে, জ্বর কমতে চাইছে না,
শরীরের বিভিন্ন জায়গায় গ্রন্থি বা গ্ল্যান্ড ফুলে উঠছে, দাঁতের মাড়ি ফুলে উঠছে, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে, পেচ্ছাপ পায়খানা থেকে অনেক সময় রক্ত বেরোচ্ছে, শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল দাগ হয়ে যাচ্ছে, হাড়ে হাড়ে ব্যথা, এগুলো কিন্তু ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে। লিম্ফোমার ক্ষেত্রে যেরকম আমি বলি যে শরীরের মেনলি গ্ল্যান্ডস বিভিন্ন জায়গায়, কাঁধে, আর্মপিট বা অ্যাক্সিলাতে বা ইঙ্গুইনাল রিজিয়ন বা কুঁচকিতে গ্ল্যান্ড ফুলছে, সেই গ্ল্যান্ডে অতটা ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিন্তু জ্বর এসে যাচ্ছে, সেই জ্বরের কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। রাত্রে পেশেন্ট শুয়ে আছেন, এমন ঘাম হলো তাতে সমস্ত জামা কাপড় ভিজে গেল, যেগুলোকে আমরা বলি ড্রেঞ্চিং নাইট সোয়েটস। ওজন কমে যাচ্ছে, লাস্ট 6 মাসে যদি 10%-এর ওপর ওজন কমে যায়, এগুলো কিন্তু লিম্ফোমার প্রকাশ পায়, লিম্ফোমার লক্ষণ। আরেক ধরনের যে ব্লাড ক্যান্সার সেটা হচ্ছে মাল্টিপল মাইলোমা, সেটা একটু বয়স্ক লোকেদের যেটা দেখা যায়, তাতে ধীরে ধীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, রোগীরা কমপ্লেন করে লো ব্যাক পেইন বা কোমরে ব্যথা বহুদিন ধরে থাকছে, আমরা যদি ব্লাড টেস্ট করি আস্তে আস্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ছে, তো এগুলো কিন্তু মাল্টিপল মাইলোমা ও প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, মানে অল্প চোট পেয়ে হাড় ভেঙে যাচ্ছে, এগুলো কিন্তু মাল্টিপল মাইলোমা জন্য প্রকাশ পায়। তো এইরকম কিছু সিমটমস বা লক্ষণ রয়েছে যার কারণে বোঝা যাবে যে সে ব্যক্তিটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে না স্যার? তারপরে আরো একটা যে প্রশ্ন, যে প্রাপ্তবয়স্কদের এই ব্লাড ক্যান্সারের কথা তো আমরা শুনেছি, তারা আক্রান্ত হয়ে থাকেন, কিন্তু শিশুদের ক্ষেত্রেও কি একইভাবে হয়ে থাকেন তারা আক্রান্ত? হ্যাঁ, খুব ভালো এটা প্রশ্নটা করেছেন। শিশুদের ক্ষেত্রে আমরা যে নিশ্চয়ই হয়ে থাকে, এবং শিশুদের ক্ষেত্রে যে আমরা লিউকিমিয়া যেটি পাই তাকে আমরা বলি ALL বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া। আচ্ছা, মেইনলি শিশুদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও দেখা যায়, তবে 80% ক্ষেত্রে কিন্তু শিশুদের ক্ষেত্রেই এই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া দেখা যায়। এছাড়া কিছু কিছু লিম্ফোমা, হাইগ্রেড লিম্ফোমাও শিশুদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আচ্ছা, সেক্ষেত্রে এই ব্লাড ক্যান্সারের জন্য যে জানতে যে কারোর ব্লাড ক্যান্সার হয়েছে কিনা, তার জন্য কি কি পরীক্ষা করা হতে পারে? এই যে উপসর্গগুলির কথা আমি আপনাকে বললাম, এরকম যদি উপসর্গ কারোর হয়, ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি, যেমন রক্তের CBC কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা খুব সিম্পল পরীক্ষা, সেটা আমাদের অনেকভাবে কিন্তু হেল্প করে যে কোনো রোগটি বাসা বাঁধছে কিনা। তার সঙ্গে রুটিন লিভার টেস্ট, কিডনি টেস্ট এগুলো করা হয়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমাদের করতে হয় সেটা হচ্ছে বোন ম্যারো টেস্ট বা অস্থি মজ্জার পরীক্ষা, এবং বায়োপসি, কিছু কিছু ক্ষেত্রে বায়োপসি, লিম্ফ নোড থেকে বায়োপসি করা, এবং মলিকুলার টেস্ট, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এবং রেডিওলজিক্যাল পরীক্ষা যেমন পেট স্ক্যান বা সিটি স্ক্যান, MRI, এই সমস্ত করার পরই কিন্তু আমরা একটা ডেফিনিট ডায়াগনোসিসে উপনীত হই যে কি রোগটি হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে ডক্টর মুখার্জি, যে এই অস্থি মজ্জা প্রতিস্থাপন কি জানতে চাইবো, এবং তার পাশাপাশি এটা কি সব ধরনের ব্লাড ক্যান্সারের জন্য প্রয়োজনীয়? প্রথমে বলি, অস্থি মজ্জা প্রতিস্থাপন একটি ভীষণ গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা এই ক্ষেত্রেও। তো এই অস্থিমজ্জা প্রতিস্থাপনটি যেভাবে করা হয়, এটাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, আরেকজনকে বলা হয় অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট মানে, যেটি মেনলি আমরা করি মাল্টিপল মাইলোমা এবং লিম্ফোমা রোগের ক্ষেত্রে, তাতে পেশেন্টের নিজের শরীরের স্টেম সেলস বা সেটাকে আমরা কালেকশন করে নিই, তারপর রোগীকে একটি হাই ডোজ কেমোথেরাপি দেওয়া হয়। সেই কেমোথেরাপি তার অস্থিমজ্জার বাকি সেলসগুলোকে সমস্তকে মেরে ফেলে। তখন ওই যে সেলসটা যেটা আমরা আগে কালেকশন করেছি সেটি তার শরীরে আবার চালিয়ে দেওয়া হয়। অনেকে ভয় পায় যে অস্থিমজ্জা ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে একটা কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো বা লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো একটা সার্জারি। এটা একদমই কোনো সার্জারি নয়, এটা কোনো অপারেশন নয়, এটা ব্লাড ট্রান্সফিউশনের মধ্যেই করা হয়। অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে, যেটা আমরা লিউকিমিয়ার ক্ষেত্রে করি, রিল্যাপস লিউকিমিয়ার ক্ষেত্রে একজন ডোনার থাকেন, সেই ডোনার আর রেসিপিয়েন্টের আমরা একটা ম্যাচিং করা হয়, HLA ম্যাচিং বলা হয়। সেই ম্যাচিং করার পর ডোনারের থেকে হেলদি স্টেম সেল নিয়ে আমরা রেসিপিয়েন্টকে দিই। তো এইটা একটি খুব গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট মোডালিটি অ্যাকিউট লিউকিমিয়া এবং লিম্ফোমা মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে। আচ্ছা ডক্টর মুখার্জি, এ সম্পর্কে যেমনটা আমি বলছিলাম যে মানুষের আতঙ্ক তো এখনো রয়েছে, কিন্তু মানুষ কি আদৌ সচেতন? আস্তে আস্তে সচেতন হচ্ছে। আমাদের মনে হয় যে, দেখুন, আমরা সবাই জানি যে সার্ভাইকাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক স্ক্রিনিং হয়, কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে তো সেরকম কোনো স্ক্রিনিং হয় না। কিন্তু
যদি আমরা একটা বয়সের পর থেকে রেগুলার ব্লাড চেক করি, সিবিসি যেটাকে বলি সেটা করি, শরীরে যদি কোনো গ্রন্থি ফোলে, গ্ল্যান্ড ফোলে, সময় নষ্ট না করে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিই, তবে সেটাই কিন্তু একটি স্ক্রিনিংয়ের মতো ভূমিকা পালন করতে পারে। আমরা কিন্তু তাড়াতাড়ি রোগটাকে ডায়াগনোসিস করতে পারবো, এবং যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো রোগটা কিন্তু সেরে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ডক্টর মুখার্জি, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা ঠিক কি কি রয়েছে? ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা প্রধানত হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপির মাধ্যমে, ওষুধের মাধ্যমেই চিকিৎসা করি। কিছু কিছু ক্ষেত্রে রেডিওথেরাপির রোলও আছে, তবে প্রধানত হচ্ছে কেমোথেরাপি এবং রিল্যাপসড সেটিংয়ে আমি আগেই বললাম যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপনে হচ্ছে চিকিৎসা পদ্ধতি। আজকাল আরও আধুনিক চিকিৎসা পদ্ধতি চলে এসেছে যাকে আমরা কার্টি থেরাপি বলছি, সেগুলো হচ্ছে আর যদি রিল্যাপস করে এই সমস্ত পদ্ধতি আমরা করি। আচ্ছা, সেক্ষেত্রে এই প্রশ্নটা সাধারণ মানুষের কিন্তু প্রত্যেকেরই থাকে, বিশেষ করে যারা এই রোগটিতে আক্রান্ত হয়ে থাকেন, যে এটা কি আদৌ নিরাময়যোগ্য? আপনাকে আমি একটা পরিসংখ্যান জানাই যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে ALL বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া যেটি হয়ে থাকে, মোর দ্যান 85%, 85% ক্ষেত্রে কিন্তু এই রোগটি কিওরেবল যদি আমরা আগে ধরতে পারি। আচ্ছা, সেটা এছাড়াও অনেক হাইগ্রেড লিম্ফোমা, লিউকিমিয়া যদি আগে ধরা যায় সম্পূর্ণরূপে কিওর হয়ে যেতে পারে। কিছু কিছু রোগ আমরা হয়তো কিওর করতে পারি না, কিন্তু আমরা পেশেন্টকে বহুদিন সুস্থ রাখতে পারি এবং একটা কোয়ালিটি অফ লাইফ পেশেন্ট মেনটেন করে বহুদিন ভালো সুস্থ থাকতে পারেন, কিন্তু আর্লি ডায়াগনোসিস ভীষণ দরকার। আচ্ছা, সেক্ষেত্রে ডক্টর মুখার্জি, যদি কোনো রোগী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে তার পরিবারের সদস্যদের ঠিক কতটা আরো বেশি সচেতন হওয়া উচিত? পরিবারের সদস্যদের সচেতন হওয়া তো উচিতই, কারণ কি আমাদের যারা ব্লাড ক্যান্সারের রোগী তাদের কেমোথেরাপি চলে এবং তাতে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা কমে যায় প্রথম দিকে, কাউন্ট কমে যায়, WBC কাউন্ট কমে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে সাবধানে রাখা, তাকে আগলে রাখা, যেসব রোগী, যেসব পেশেন্টের বাড়ির লোকের জ্বর সর্দি কাশি হয়েছে তারা যেন পেশেন্টের কাছাকাছি না আসেন, তাকে যেন হাত ধুয়ে খাবার দেওয়া হয়। আমরা ইউজুয়ালি কাঁচা ফল মূল শাকসবজি সেগুলো বারণ করি যখন পেশেন্টের কাউন্ট কম থাকে। পেশেন্টকে মানসিকভাবে জোর দেওয়া সেটা কিন্তু একটা ভীষণ বড় ফ্যাক্টর। হ্যাঁ, কেন এই যখন আপনি ট্রান্সপ্ল্যান্ট চলে আমাদের পেশেন্টকে প্রায় 1 মাসের মতো পেশেন্টকে সে একটি রুমে থাকতে হয়। সেই যদিও সেই রুমে টিভি আছে, রেডিও আছে, সব কিছুই রয়েছে, কিন্তু আমরা অ্যালাউ করি একজন বাড়ির লোকও সেই সঙ্গে থাকা। তবে 1টা মাস একটা ঘরের মধ্যে আপনি বুঝতেই পাচ্ছেন, তো সেই সময় কিন্তু বাড়ির লোকের ভূমিকা সাংঘাতিক। অবশ্যই সেক্ষেত্রে ওই মানসিকভাবে যাতে স্ট্রং হতে পারে সেই রোগীটি, সেখানে কি কোথাও গিয়ে যোগা বা মেডিটেশন এগুলো কি খুব প্রয়োজনীয়? ভীষণভাবে। আমাদের হসপিটালে আপনি জানেন আমাদের যখন কোনো ট্রান্সপ্ল্যান্ট রুমের মধ্যে আমাদের মিউজিক থেরাপি করা হয়, কিছু ট্রেনার আছেন তারা রেগুলার বেসিসে পেশেন্টকে ফিজিওথেরাপি এবং যোগা শেখান। মেন্টাল বুস্ট আপটা ভীষণ দরকার এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে। আচ্ছা, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই মানুষের তো অনেক রকম প্রশ্ন থেকেই থাকে যেহেতু ব্লাড ক্যান্সার নিয়ে। আশা করছি আমাদের দর্শক যারা আমাদের এই বিশেষ অনুষ্ঠান দেখছেন, অর্থাৎ ডাক্তার বলছেন, সেখানে নিশ্চয়ই আমাদের এই 2 পর্যায়ের আলোচনা দেখেই তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও গিয়ে ব্লাড ক্যান্সার কিন্তু অবশ্যই নিরাময়যোগ্য। আপনাকে আবারও বলি যে ধন্যবাদ আমাদের এই ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠানে থাকার জন্য, এবং অবশ্যই আমাদের এই অনুষ্ঠান তো আমাদের এই ব্লাড ক্যান্সার সংক্রান্ত যে বিষয় যে আলোচনা তা তো ইতিমধ্যেই শেষ, কিন্তু আপনাদের আরও একটা শেষ বার্তা দেব যে যে কোনো অসুখ যদি হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সেগুলোকে অবহেলা করবেন না, এবং অবশ্যই শুধুমাত্র অবহেলা তো নয়, তার পাশাপাশি আরও একটি যে বিষয় বলবো সেটা হচ্ছে সেই অসুখের কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তা হলো উপযুক্ত সময় সেটিকে আন্দাজ করে নেওয়া, অর্থাৎ বোঝা যে না সেই রোগে তিনি আক্রান্ত হয়েছেন, এবং অবশ্যই চিকিৎসকের সঙ্গে কিন্তু পরামর্শ নেওয়া, এবং অবশ্যই যিনি আমাদের 2 যে ডক্টরস আমাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন তারা যেমনটা বললেন যে ক্যান্সার বা ব্লাড ক্যান্সার, যে কোনো ক্যান্সার হোক বা যে কোনো ধরনের অসুখই হোক না কেন, চিকিৎসকের কাছে কিন্তু আগেই যাওয়া উচিত এবং অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার বলছেন যে অনুষ্ঠান, যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আজ ইতিমধ্যেই এখন শেষ, তবে তার পাশাপাশি অন্যান্য সব খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।